আসসালামু আলাইকুম। আহ, মানে শুভ সন্ধ্যা। খুব খারাপ সময়ে কেন জানি আমার এই ক্লাসটার সময়ের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে যায়। এই মুহূর্তে আমাদের একজন প্রেজেন্টার, ইয়াং, যমুনা টেলিভিশনে, সে এখন লাইফ সাপোর্টে আছে আইসিইউতে। তার কোভিড পজিটিভ এসেছে। আমার মনে হয় যে আমার বাসাতেও দু একজন আক্রান্ত আছে। এর মধ্যে আসলে জীবন চলবে, চলবে পড়ালেখা। তারপরে আমরা একটু শিখবো, আমাদের এই শেখার যে ইচ্ছাটা, আগ্রহটা, এটি থেমে থাকবে না। আমরা আজকে আসলে ডিপ ভেন থ্রম্বোসিস নিয়ে কথা বলতে যাচ্ছি, এবং বর্তমানে বিশেষ করে কোভিড-19 সময় ডিপ ভেন থ্রম্বোসিস খুবই কমন একটা ঘটনা। পালমোনারি এম্বোলিজম একেবারেই কমন একটি ঘটনা, যার কারণে আমাদের দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত আহ, কিছু আনএক্সপ্লেইন ডেথ আমরা দেখতে পাই। এই আনএক্সপ্লেইন ডেথ গুলোর পেছনে কোভিড-19 বা করোনার একটা ভূমিকা আছে, এমনটাই আসলে অটোপসি রিপোর্ট এবং অন্যান্য নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে। আমরা যদি দেখি যে আজকের মূল যে আলোচনাটি সেটিতে চলে যাওয়ার আগে একটা হিস্ট্রি, হ্যাঁ, আমরা যদি হিস্ট্রি নেই, হিস্ট্রির মধ্যে আমরা দেখব যে একজন 39 ইয়ার্স একজন ফিমেল, ওনার ডিপ ভেইন থ্রম্বোসিস সাসপেক্টেড ছিল, পরবর্তীতে ডায়াগনোসিস হয়েছিল, বাট উনি ইমপ্রুভ করে গেছেন চিকিৎসায়। তিনি ভালো আছেন এখন। তিনি হঠাৎ করে আহ, মানে 39 ইয়ার্স এইজে এসে তার কাছে মনে হলো যে তার একটা বেবি নেওয়া প্রয়োজন, এবং তিনি বেবি নিলেন। বাট আনফরচুনেটলি সেটা আসলে আহ, যখন তার প্রবলেম দেখা দেয়, তখন আলটিমেটলি এটি ইনকমপ্লিট অ্যাবর্শনের কারণে ডিএনসি করার জন্য তাকে হসপিটালে ভর্তি হতে হয়, এবং তিনি হসপিটালাইজড হয়ে এডমিশন নিয়ে ডিএনসিটা কমপ্লিট করেন। ডিএনসি করার পরপরে যে ঘটনাটি পরিলক্ষিত হয়, তার সাডেন সিভিয়ার চেস্ট পেইন, সাডেন একদম তার একটা চেস্ট পেইন তৈরি হয়। এই সিভিয়ার চেস্ট পেইনের কারণে তিনি শেষ পর্যন্ত বেসরকারি একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। সেখান থেকে একটু ইমপ্রুভ করার পর তারা তাকে ডায়াগনোসিস করেন, এবং আলটিমেটলি আমাদের ভাস্কুলার সার্জারি আউটপেশেন্ট ডিপার্টমেন্টে পাঠিয়ে দেন। ভাস্কুলার সার্জারিতে আসার পর আমরা আসলে তাকে ডায়াগনোসিস করি ডিপ ভেন থ্রম্বোসিস উইথ পালমোনারি এম্বোলিজম। সো আমাদের তাকে কিছুটা যে কোনো মুহূর্তে লাইফ সাপোর্টের প্রয়োজন হতে পারে, সে কারণে আমরা তাকে ভাস্কুলার সার্জারি বিভাগ থেকে আমাদের হাসপাতালের যে সিসিইউ আছে সেখানে আমরা তাকে শিফট করি। সেখানে শিফটিং এর পর আমরা তার পালমোনারি সিটি এনজিওগ্রাম করি, এবং পালমোনারি সিটি এনজিওগ্রাম করার পর দেখা যায় যে আমরা যদি এখানে যারা এই মুহূর্তে ক্লাসে আছি তাদের ছবিটা আমি দেখি, আমি একটু কার্সারটাকে নাড়াচ্ছি, এই দিকে আমরা পালমোনারি আর্টারি এবং এর সাব ডিভিশন গুলোকে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা রাইট সাইডের পালমোনারি আর্টারি এবং এটার যে ডিভিশন গুলো, রাইট পালমোনারি আর্টারির আমরা ডিভিশন গুলো দেখতে পাচ্ছি না। ইট ইন্ডিকেটস ডিপ ভেন থ্রম্বোসিস উইথ পালমোনারি এম্বোলিজম, এবং এই রাইট পালমোনারি আর্টারি তার একদম কমপ্লিটলি অক্লুশন করে দিয়েছে। শি ওয়াজ সো লাকি, কারণ এই থ্রম্বাসটা যদি এই জাংশন বরাবর, অর্থাৎ রাইট অ্যান্ড লেফট পালমোনারি আর্টারির যে ট্রাঙ্কটা, এই জাংশন বরাবর যদি এটা আটকায় যেত, আমার মনে হয় না তিনি আমাদের কাছে আসার সময় পেতেন। উইদিন মিনিট শি উইল ডাই, বাট শি ওয়াজ সো লাকি। তিনি এ যাত্রায় সেফ হন, এবং আমাদের কাছে তিনি চিকিৎসা নেয়ার পর একদম সুস্থ হয়ে আহ, বাড়ি ফিরে যান। এবং যখন তিনি ঘরে ফিরে যান, এটা তারই পা, আমি সঙ্গত কারণে তার ফেস রাখিনি, অলমোস্ট একটা একটু সামান্য সোয়েলিং, আদারওয়াইজ নর্মাল একটা পা নিয়ে তিনি ঘরে ফিরে যান। সো শি ওয়াজ সো লাকি। সো আমার মনে হয় যে একটু কথা বলার সময় এসে গেছে যে ডিপ ভেন থ্রম্বোসিস একটু আপডেট আমরা সবাই কম বেশি জানি, তারপরে আমরা এটা নিয়ে একটু কথা বলার সুযোগ পেয়েছে, আজকে কথা বলি। কেন বললাম তিনি লাকি? একই রকম ঘটনা ঘটেছিল একজন চিটং মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টর শাহবাগে 2 বাসের মাঝখানে চাপা পড়ে তার রিবস ফ্র্যাকচার হয়েছিল। আইসিইউতে আমরা তাকে টেক কেয়ার করেছিলাম, এবং অন দা 13th ডে অর 12th ডে he was so nice, everything is going okay.
and he was planning for discharge. He is talking and gossiping, everything is normal, and he was requested for a screening for his defecation impulse, and just during defecation তার যে মা তার পাশে ছিল, সে সাডেন শাউট করে যে আমার ছেলেটা কেন জানি কি হয়েছে বলে, সে বাবারে বলে চিল্লায় ওঠে। আমরা তখন তাকে দ্রুত সেখানে দেখি এবং একটা আইসিইউতে যত আপডেটেড চিকিৎসা পদ্ধতি লাগে সবকিছু তার উপরে প্রয়োগ করা হয়। আনফরচুনেটলি এই ইন্টার্ন ডক্টর, তখন আমি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, আমরা তাকে হারিয়ে ফেলি এবং সে আসলে মারা যায়। এবং তার ওজন ছিল 112 কেজি, এবং আলটিমেটলি আওয়ার ডায়াগনোসিস ওয়াজ deep vein thrombosis followed by pulmonary embolism, and we lost that young promising doctor. That's why we have to have some idea regarding deep vein thrombosis. এই deep vein thrombosis টা যদি আমরা বলি, এটি আসলে যেখানে ডিপ ভেইন আছে সেটি হতে পারে ইনফেরিয়র ভেনা বা আইলিয়াক ভেইন, ফেমোরাল ভেইন, টিবিয়াল ভেইন, এমনকি হাতের ভেইন, এগুলোতেও হতে পারে। এই ডিপ ভেইন থ্রম্বোসিস যেটি হয়, এটিকে বলা হয়, সাহিত্যিকরা বলেন ইকোনমি ক্লাস সিনড্রোম। দেখা যায় যারা বিমানে আমরা জার্নি করি, সবার পক্ষে বিজনেস ক্লাসে টিকিট করা সম্ভব হয় না। এই যারা বিজনেস ক্লাসে টিকিট করতে পারেন না, তারা কিন্তু ইকোনমি ক্লাসে বসেন, সেখানে আটো সাটো হয়ে বসে থাকেন। বসে থাকার কারণে তাদের যেটি প্রবলেম হয়, অনেকক্ষণ একইভাবে বসে থাকার কারণে, যেহেতু মুভমেন্টটা রেস্ট্রিক্টেড থাকে, হঠাৎ করে তার ডিপ ভেন থ্রম্বোসিস তৈরি হয়। এ কারণেই তারা এটি নাম দিয়েছে ইকোনমি ক্লাস সিনড্রোম। আবার যদি যারা কম্পিউটারে 2 ঘন্টার অধিক সময় রেগুলার বসে একটানা কাজ করেন, কোনো মুভমেন্ট করেন না 2 ঘন্টার মধ্যে, তাদের ক্ষেত্রে পায়ে ব্লাড জমে যায়, এটাকে বলা হয় ই থ্রম্বোসিস। জিনিসটা আসলে একই, ই থ্রম্বোসিস। সো আমাদের, যেহেতু আমরা সবাই মেডিকেল পার্সন, আওয়ার টপিকস ইজ ডিপ ভেন থ্রম্বোসিস। ওই যে বললাম পালমোনারি এম্বোলিজম হয়, ডিপ ভেন থ্রম্বোসিসের সাথে পালমোনারি এম্বোলিজমের সরাসরি যোগাযোগ থাকার কারণে এটিকে এখন আর ডিপ ভেন থ্রম্বোসিস না বলে বেশিরভাগ জায়গাগুলোতে ভিটিই, ভেনাস থ্রম্বো এম্বোলিজম বলে। আমরা একটু যাই যদি একে একে জাস্ট গ্রসলি, এবং আমি প্রতিবারের মতো আবারও বলছি, আমি মনে করি যে আজকের ক্লাস যেটি করছেন তারা কোনোদিন ডিপ ভেন থ্রম্বোসিসের নাম শুনেননি, এটার চিকিৎসা জানেন না, জিনিসটা কি বোঝেন না, ঠিক এরকম একজনকে টার্গেট করে আজকের ক্লাসটি নেওয়ার চেষ্টা করছি। এই যে আমি একটু আগে বললাম ইকোনমি ক্লাস সিনড্রোম, এটি ফ্লাইটে হচ্ছে ই থ্রম্বোসিস, লং সিটিং এর কারণে হচ্ছে, এবং সারা বিশ্বে 6 লাখ নিউ কেসেস আর ডায়াগনোসড ইন দ্য ইউএস ইচ ইয়ার। এটা ইউএস এর একটা ডেটা। এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অফ থ্রম্বোসিস অ্যান্ড হেমোস্টেসিস, এই যে ISTS, এটি তারা মূলত এই থ্রম্বোসিস নিয়ে কাজ করে, এবং ISTH এর বাংলাদেশের পক্ষ থেকে আমরা তাদেরকে রিপ্রেজেন্ট করি। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ভাস্কুলার সার্জারি বিভাগ তাদের সঙ্গে কোঅর্ডিনেশনে কাজ করে। এরা মূলত থ্রম্বোসিস জিনিসগুলো নিয়ে কাজ করে। এখন এই যে আজকে আমরা প্রোগ্রামটা যে দেখছি, আমি লাইভে জানি না কতজন আছে পার্টিসিপেশনে, যদি আমরা মনে করি যে 30 জন এখানে থেকে থাকে, বা ধরলাম যে 40 জন এখানে আছে, আপনি নিশ্চিত থাকেন 40 জনের মধ্যে 10 জন থ্রম্বোসিস জনিত কারণে আমরা মারা যাব। এটি নিশ্চিতভাবে গবেষণায় নিশ্চিতভাবে জানা গেছে। এভরি সিঙ্গেল ডেথ আউট অফ 4 ডেথ ইজ ডিউ টু থ্রম্বোসিস। সেটি হতে পারে থ্রম্বোসিস যদি ব্রেইনে হয় আমরা তাকে বলি স্ট্রোক, যদি এটি হার্টে হয়, হার্টের ব্লাড ভেসেল হয়, তখন আমরা বলি তাকে হার্ট অ্যাটাক, যদি ভেইনে হয়, ডিপ ভেইনে, তখন আমরা বলি ডিপ ভেইন থ্রম্বোসিস। এটি যদি পায়ে কিংবা হাতে সাডেন ব্লক করে, তখন আমরা তাকে বলি একিউট লিম্ব ইসকেমিয়া বা লেগ অ্যাটাক। বিষয়টা আসলে থ্রম্বোসিস। প্রতি বছর 13 অক্টোবর ওয়ার্ল্ড থ্রম্বোসিস ডে পালিত হয়, এবং তাদের ডাটা অনুযায়ী এই যে ডিপ ভেন থ্রম্বোসিস যাদের হচ্ছে, তাদের প্রতি 3 জনের 1 জনের এম্বোলিজম ডেভেলপ করে। এটা কিন্তু খুবই অ্যালার্মিং, প্রতি 3 জনের 1 জনের পালমোনারি এম্বোলিজম হতে পারে। সো আমার কাছে যে পেশেন্টটি ডিপ ভেন থ্রম্বোসিস নিয়ে এসেছে, তার যে কোনো মুহূর্তে কিন্তু পালমোনারি এম্বোলিজম হতে পারে, এবং এটি কাশি, একটু শ্বাসকষ্ট যখনই দেখা যায় আমরা বুঝি যে তার আসলে এম্বোলিজম হয়ে গেছে।
সো একজনের ডিপ ভেন থ্রম্বোসিস থাকলে তাহলে কি প্রবলেম হতে পারে? একটা হচ্ছে তার পালমোনারি এম্বোলিজম হতে পারে, এতক্ষণ তো বললাম। সেকেন্ড, তার ক্রনিক ভেইনাস ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে, তার ভেইনের যে ভালভ গুলো নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেলে সেখানে দেখা যায় যে ব্লাড উপরের দিকে উঠছে, আবার ব্যাকফ্লো হচ্ছে। নর্মালি তো ভালভের কারণে ব্যাকফ্লো হয় না, যেহেতু ভালভ ড্যামেজ হয়ে যাচ্ছে ব্যাকফ্লো হচ্ছে। ব্যাকফ্লো হলে তার তো পায়ের মধ্যে যে ভেনাস হাইপারটেনশন হয়ে যাবে, ভেনাস হাইপারটেনশন হয়ে গেলে সেখানে আস্তে আস্তে লাইপোডার্মাটোস্ক্লেরোসিস হবে, সেকেন্ডারি ভেরিকোজ ভেইন হবে, একটা সময় সেখানে ভেনাস আলসার তৈরি হবে। সো দিজ আর দ্য কমন কমপ্লিকেশন। আরেকটি কি পিটিএস বলি আমরা, পোস্ট থ্রম্বোটিক সিনড্রোম। সেটি কি? এই যে বললাম যে একজনের ডিভিটি হওয়ার কিছুদিন পর দেখা যায় তার পা ফোলা ফোলা থাকে, পায়ের গোড়ালিটা একটু কালচে কালচে হয়, তার পাটা একটু ফুলে যায়, তার পায়ে একটু ঘায়ের ভাব আসে, এটাকে আমরা বলি পোস্ট থ্রম্বোটিক সিনড্রোম। এগুলো হচ্ছে কমন কমপ্লিকেশন। সো আমরা নর্মালি যদি চিন্তা করি এপিডেমিওলজি দিয়ে, তাহলে যদি একজন পেশেন্টের ডিপ ভেন থ্রম্বোসিস থাকে, এটি দুটো ঘটনা করতে পারে: সে ট্রিটমেন্ট পেয়েছে অথবা ট্রিটমেন্ট পায়নি। এখন সে যদি আনট্রিটেড থাকে তাহলে 30 to 50% রিস্ক অফ পালমোনারি এম্বোলিজম, এবং সে যদি এই 30 to 50%-এর মধ্যে 12 to 15% কিন্তু মর্টালিটি হতে পারে। ইভেন ট্রিটমেন্ট দেওয়ার পর তখনও কিন্তু পালমোনারি এম্বোলিজম হওয়ার একটা চান্স থাকে, বিলো 8% এবং মর্টালিটি বিলো 2%। সো আমরা এখানে যারা আছি প্রত্যেকেই জানি যে এই মিস্টার ভার্কোজ একজন, মানে কি বলবো, যে এত বিগ একজন সায়েন্টিস্ট, এমন কিছু নাই যে সে আবিষ্কার করে নাই। বিগ বিগ কিছু আবিষ্কার করেছে, তার মধ্যে একটা আমরা সবাই জানি, ভার্কোজ ট্রায়েড। সেটি কি? কোন একটা পেশেন্টের ডিপ ভেন থ্রম্বোসিস হতে গেলে তার কিছু প্যাথোলজি প্রয়োজন, তিনটা জিনিসের সমন্বয় লাগবে। এক, ভেনাস স্ট্যাসিস হতে হবে, অর্থাৎ স্ট্যাসিস হতে হবে, ব্লাডটাকে স্ট্যাগনেন্ট অবস্থায় থাকতে হবে বা কোনো কারণে মোবাইল থাকবে না, যেমন আমি অনেকক্ষণ শুয়ে বসে আছি, নড়ছি না। দুই নম্বর কি, এন্ডোথেলিয়াল ড্যামেজ হতে হবে, যেটি আমরা বললাম যে ডিপ ভেন থ্রম্বোসিস দিয়ে হচ্ছে। আর একটা কি, তার একটা হাইপার কোয়াগুলেশন স্টেট থাকবে। এই তিনটা ঘটনার যখন সমন্বয় হবে ডিপ ভেন থ্রম্বোসিস তৈরি হবে। প্রিডিসপোজিং ফ্যাক্টরস, প্রিন্সিপাল ফ্যাক্টরস কি ওই যে বলছি শুরু থেকেই বারবার, ইমোবিলাইজেশন ইমোবিলাইজেশন ইমোবিলাইজেশন। নেক্সট কি, ট্রমা। একজন পেশেন্টের যদি ট্রমা হয়, আঘাত পায়, ভেঙে যায়, সে তো আসলে ইমোবিলাইজ হয়ে যাবে, ওই একই কথা। তাহলে ইমোবিলাইজেশন। নেক্সট সার্জারি, সার্জারি যদি আমি চিন্তা করি, সার্জারির পর তো সে আবারও ওই মুভমেন্টটা তার থাকছে না। এছাড়া কিছু ইনফেকশন, প্রেগনেন্সি এবং পোস্টপার্টাম পিরিয়ড, এই সময়টা কিন্তু আমাদের ডিপ ভেন থ্রম্বোসিস এটির চান্স বেড়ে দেয়। যেহেতু ইনফেকশন কথাটা আসলো, আমি এখানে নিজেকে একটু আটকে রাখতে চাই। সেটি হলো ডিপ ভেন থ্রম্বোসিস, এই যে আজকে কোভিড-19 বা ভাইরাল ইনফেকশন হচ্ছে, আমরা বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে দেখছি যে তাদের ক্ষেত্রে হাইপার কোয়াগুলেবল একটা স্টেট তৈরি হচ্ছে, কিংবা এটিকে আমরা যারা এখন দেখছি, আমি সবার উদ্দেশ্যে বলছি, নতুন একটি ডিজিজ নামকরণ করা হয়েছে। সেটির নাম হচ্ছে CAC, CAC, কোভিড-19 অ্যাসোসিয়েটেড কোয়াগুলোপ্যাথি। দেখা যাচ্ছে যে এই কোভিড-19 কিছু কোয়াগুলোপ্যাথি তৈরি করছে, এটা কিছু পিকুলিয়ারিটি আছে। কখনো যদি সুযোগ পাই, কেউ যদি আমাকে ইনভাইট করে, ডেফিনেটলি আমি একটা হয়তো বা ক্লাস নিতে পারবো কোভিড-19 অ্যাসোসিয়েটেড কোগুলোপ্যাথি এবং থ্রম্বোএম্বোলিজম নিয়ে। আজকে যেহেতু আমাদের ডিভিটি ফোকাসড, আমি শুধু এতটুকু বলতে চাই যে ডিভিটির যদি কারো এখন এখন যদি একজন পেশেন্ট কোভিড-19 আক্রান্ত হয়ে থাকে, আমরা রুটিনলি সব পেশেন্টের ডি ডাইমারটা দেখে নেই, এবং যদি সেই ইয়াং এবং কোনো কোমরবিডিটি না থাকে সেই ক্ষেত্রে আমরা, এবং যদি মাইল্ড বা নো সিমটম থাকে, আমরা সেই ক্ষেত্রে কোনো প্রোফাইল্যাকটিক দেই না। বাট তার ক্ষেত্রে যদি কোনো কোমরবিডিটি থাকে, ওবেসিটি থাকে, এইজেড পেশেন্ট হয়, অবশ্যই আমরা প্রোফাইল্যাকটিক দিয়ে দেই ডিপ ভেন থ্রম্বোসিসের জন্য। কারণ কোভিড-19 ভাইরাস ডিপ ভেন থ্রম্বোসিসের জন্য অন্যতম এখন দায়ী হয়ে গেছে, এবং দ্যাটস ওয়াই সামটাইমস আমরা কোভিড-19 কে রেসপিরেটরি ভাইরাস বললেও কখনো কখনো এটিকে এখন ভাইরাল ডিজিজও বলা হচ্ছে, কারণ ভাস্কুলার ডিজিজও বলা হচ্ছে, কারণ ভাস্কুলার রিলেটেড কমপ্লিকেশনটাই মূলত আমাদেরকে ডেথ পর্যন্ত নিয়ে যায়। এবং সেকেন্ড কজ অফ ডেথ যদি বলি কোভিড-19-এ, ডেফিনেটলি ভাস্কুলার কজ। সো আদার ফ্যাক্টরস, এইজ একটা, এইজ বাড়ার সাথে সাথে বাড়ছে ওবেস মেলিগনেন্সি। মেলিগনেন্সি মানে সেখানে ডিভিটি কে সে ইনভাইট করবে। একবার যদি তার ভিটিই থাকে বা ভেনাস থ্রম্বোএম্বোলিজম থাকে, তার যদি ভেরিকোজ ভেইন থাকে, ডিহাইড্রেশন, হরমোনাল থেরাপি যারা নেই অনেক সময়, তাদের ক্ষেত্রে এটি হতে পারে। খুবই খুবই
মানে ক্যাচি পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে 50% ক্ষেত্রে ডিপ ভেন থ্রম্বোসিস অ্যাসিম্পটোমেটিক। মাইন্ড ইট, ডিপ ভেন থ্রম্বোসিস যদি 50% অ্যাসিম্পটোমেটিক হয়, তাহলে তো আমার অজান্তেই তার পালমোনারি এম্বোলিজম হয়ে যাবে। দ্যাটস দ্য প্রবলেম। All the time you will not get any sign symptoms of DVT. That's why sometimes it's a silent killer. কখনো কখনো পেশেন্টের ভাষায় যেটি হয়, সে বলে আমি ভালো ছিলাম, হঠাৎ করে একদম পাটা ফুলে টাইট হয়ে গেছে, আমি ভাঁজ করতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, খুব সিভিয়ার কোনো পেইন নেই, কিন্তু আমি পাটা ভাঁজ করতে পারতেছি না, কেমন টাইট লাগছে, পাটা একদম ভারী হয়ে গেছে। এটা হচ্ছে পেশেন্টদের ভাষায় তাদের কমন ম্যানিফেস্টেশন। সাডেন সোয়েলিং, যেটাকে একুট সোয়েলিং বলছি। আর বাকিগুলো একটু কঠিন, এগুলো জাস্ট দেখে রাখি, সবার ক্ষেত্রে এটি প্রযোজ্য না আসলে। কিছু চেঞ্জ আসে, ডিভিটিটা সেকেন্ডারি গিয়ে আবার আর্টারিকে ব্লক করে দিতে পারে, সেটা একদম গ্রেভিয়াস একটা কন্ডিশন, সেটাকে আমরা বলি প্লেগমেশিয়া সেরুলা ডলেন্স। ডিভিটি ডায়াগনোসিস করবার জন্য তিনটা পথ থাকে, একটাকে আমরা বলি ডিডাইমার, দ্বিতীয় আমরা বলি ডুপ্লেক্স, 3 নম্বর আমরা বলি ভেনোগ্রাম। ডিডাইমার, ডুপ্লেক্স, ভেনোগ্রাম। আমাকে যদি জিজ্ঞেস করে আপনি কি ডিডাইমার পছন্দ করেন, আমাদের অ্যান্সার ডিডাইমার যে কোনো ইনফেকশনে ইনক্রিজ করে। আমরা এটাকে ভাস্কুলার সার্জনরা খুব বেশি পাত্তা দেই না, আমাদের কাছে মনে হয় যে এটা খুব একটা সিগনিফিকেন্ট না। বাট কোভিড-19 যুগে এই আরেনাতে প্রত্যেক পেশেন্টকে, কোভিড পজিটিভ পেশেন্টকে ডিডাইমার আমরা দেখতেই হবে, এবং রাইজিং ডিডাইমার হলে অবশ্যই তাকে থ্রম্বোপ্রোফাইল্যাক্সিস করতে হবে। বাট গোল্ড স্ট্যান্ডার্ড কি? ডুপ্লেক্স। এবং ডুপ্লেক্স দেখে স্মার্টলি বলে দেওয়া যায় যে তার পায়ে ডিপ ভেন থ্রম্বোসিস আছে, দিস ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। এবং এই ডুপ্লেক্স দেখে আমি বলতে পারবো এটা একুট ডিভিটি না ক্রনিক ডিভিটি, এটা কি উইদিন 15 ডেজ হয়েছে নাকি বিয়ন্ড 15 ডেজ, এভরিথিং এখানে বলে দেওয়া যায়। যে রিসার্কুলেশন এস্টাবলিশ হয়েছে কিনা, থ্রম্বাস প্রোপাগেটের অবস্থায় আছে কিনা, অর্গানাইজ থ্রম্বাস কিনা, নিউলি ফর্ম থ্রম্বাস, এভরিথিং এই ডুপ্লেক্সের সাহায্যে দেওয়া যায়। এবং আমরা যারা ভাস্কুলার সার্জন সবাইকে জানা রাখি, ভাস্কুলার সার্জনদের কিন্তু অন্যতম একটা কাজ হচ্ছে তারা ডুপ্লেক্স স্টাডি গুলো নিজেরাই করে থাকেন। এছাড়া ভেনোগ্রাফিটি সিটি স্ক্যানের, সিটি এনজিওগ্রামের সাহায্যে ভেনোগ্রাফি করা যায়, বা কনভেনশনাল এনজিওগ্রামও করা যায়। দিস ইজ ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড। এটি করলে আমরা দেখতে পাই যে, আমরা ডুপ্লেক্স করলে দেখবো যে যখন প্রপটা দিয়ে প্রেসার দিই, প্রেসারটা ভেইনটা কলাপস করে না, নর্মালি তো ভেইন কলাপস করার কথা। সেকেন্ড হচ্ছে সেখানে কোনো কালার ফ্লো দেখা যায় না, কারণ ব্লাড ফ্লো নেই, কালার ফ্লো কোথা থেকে আসবে? এ দুটো একটা সিগনিফিকেন্ট। আর এমআরভি, ইভেন কি ম্যাগনেটিক রিজোনেন্স, অনেক সময় কিন্তু এমআরসিএস এ ঘুরিয়ে দেয় তারা এমআরভি বলে, আমরা এমআরএ জানি যে ম্যাগনেটিক রিজোনেন্স এনজিওগ্রাম। আসলে এনজিওগ্রামটা তো মিসনমাস, কারণ এনজিওগ্রাম বলতে তো আসলে আর্টারিওগ্রাম, ভেনোগ্রাম দুটোকেই বোঝায়। এই জন্য আমরা ভাস্কুলার সার্জন আমরা একটু স্মার্ট হওয়ার চেষ্টা করি, আমরা বলি যে এমআরএ মানে হচ্ছে ম্যাগনেটিক রিজোনেন্স আর্টারিওগ্রাম, এমআরভি মানে হচ্ছে ম্যাগনেটিক রিজোনেন্স ভেনোগ্রাম। ডিডাইমারটা আমরা বলি যে এটা ডায়াগনস্টিক না, হাইলি সেন্সিটিভ, কিন্তু স্পেসিফিক না। এবং অন্যান্য কন্ডিশন যেমন প্রেগনেন্সি, পোস্ট অফ ইনফেকশন, ম্যালিগনেন্সি, এগুলোতে এটা বেড়ে যায়। সো কোয়েশ্চেন আরাইজ করে যে আমরা কিভাবে একটা ডিভিটির পেশেন্টকে ম্যানেজ করব। একটা হচ্ছে যে ট্রিটমেন্ট অফ এস্টাবলিশ ডিভিটি, ডিভিটি হয়ে গেছে, ডায়াগনোসড, কনফার্ম। আর একটা হচ্ছে প্রোফাইল্যাক্সিস, যেটা আমাদের খুব বেশি প্রয়োজন। আমরা এখানে যারা আছে, যেই বিভাগের হয়ে থাকি না কেন, আমাদের প্রত্যেকের ডিপ ভেন থ্রম্বোসিস সম্পর্কে একদম ফেয়ার নলেজ লাগবে। যেই শাখায় হই না কেন, দেশে বা দেশের বাইরে যেখানেই ক্যারিয়ার করি না কেন, ডিপ ভেন থ্রম্বোসিস লাগবেই। একটা কথা শুরুতেই ক্লিয়ার করি, অনেক সময় বলা হয় যে বাইরের দেশে প্রচুর পরিমাণ ডিভিটি হয়, বাংলাদেশে ডিভিটি কম হয়। টোটালি রং। বাংলাদেশে এটি নিয়ে জার্নাল পাবলিশ হয়েছে, দেখা গেছে যে বিদেশের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে কিন্তু এটির যে রেট, সেটি কোনো অংশেই কম না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটাকে ইগনোর করি, এটি আন্ডার ডায়াগনোসড থাকে, আমাদের দেশে ফ্যাসিলিটিস কম, আমরা এটির ব্যাপারে খুব একটা কনসার্ন না। তবে হ্যাঁ, ইনসিডেন্সটা কিছুটা হলেও কম, তবে খুব একটা রেয়ার ডিজিজ না। উইথ দ্য ভাস্কুলার সার্জনস উই আর অলওয়েজ ফেসিং দিস টাইপ অফ ডিজিজ, দ্যাট ইজ ডিপ ভেন থ্রম্বোসিস। সো আমরা একটু যদি যেতে চাই যে আমরা কিভাবে ডিভিটির একটা পেশেন্ট যদি পেয়ে যাই, এই পেশেন্টটা ডিভিটি আছে, তাহলে আমরা প্রথমেই তাকে বলবো যে আপনার কমপ্লিট বেড রেস্টে যেতে হবে। কারণ কি, বেশি নড়াচড়া করলে সেখান থেকে থ্রম্বাস প্রোপাগেট হয়ে পালমোনারি এম্বোলিজম হয়ে যাবে। নেক্সট, তার আমরা বলবো যে একটু এলিভেশনে রাখবো, আমরা তাকে একটা বেড ওয়েজ দেই, আমরা ওয়েজ শেপ একটা জিনিস পায়ের নিচে দিয়ে দিই, এটি আমাদের ডিপার্টমেন্টই আছে।
পানিও নেওয়া যায়, দিয়ে দিলে যেটি হয় তার পাটা এলিভেটেড থাকে, এডেমাটা একটু কমে, তার যে কষ্টটা, টেন্ডারনেসটা, টাইটনেসটা এটা একটু কমে আসে। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা আহ, দুভাবে চিন্তা করতে পারি। একটা হলো যে আমরা ভেইনের মধ্যে যে থ্রম্বাস হয়ে গেছে সেটাকে একেবারে ডাইরেক্ট থ্রম্বোলাইসিস করতে পারি, মুখে অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে পারি, আর কমপ্লিকেশনটাকে প্রিভেন্ট করবার জন্য ইনফিরিয়র ভেনা ক্যাভা ফিল্টার দিতে পারি। তার মানে কি, পায়ের মধ্যে যদি থ্রম্বাস হয়, এই থ্রম্বাসটা তো মানে সাডেন ডিসলস হয়ে একদম পালমোনারিতে যেতে পারে। সে কারণে আমরা কি করি, মাঝখানে একটা ফারাক্কা বাদ দিয়ে দিতে পারি, ইনফিরিয়র ভেনা ক্যাভার মধ্যে একটা ফিল্টার দিলাম, থ্রম্বাস গুলো আর উপরে যেতে পারলো না, ব্লাড যাবে, থ্রম্বাস যাবে না। দিস ইজ দ্য বিউটি। এবং এটি আমাদের বাংলাদেশই আসলে এই আইভিসি ফিল্টারটা দেওয়া হচ্ছে। এবং এই থ্রম্বোলাইটিসটা কি, এটি আসলে যেটা করা হয়, আমরা সিস্টেমিক থ্রম্বোলাইটিস দেই না, আমরা যেটা করি ক্যাথেটার ডিরেক্টেড থ্রম্বোলাইসিস, অর্থাৎ আমরা ওই ভেইনের মধ্যে একটা ক্যাথেটার ঢুকিয়ে দিয়ে ওই ক্যাথেটারের মাধ্যমে আমরা থ্রম্বোলাইটিক এজেন্ট ওখানে দেই। আস্তে আস্তে এই থ্রম্বাস গুলো একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, ডিসরাপশন হয়ে যায়, আলটিমেটলি সেটা সার্কুলেশনে চলে যায় এবং আলটিমেটলি পেশেন্ট ওকে হয়ে আসে। এখন অ্যান্টিকোয়াগুলেন্টের ক্ষেত্রে অনেকগুলো অপশনস আছে। একটা হচ্ছে যে লো মলিকুলার ওয়েট হেপারিন, আমাদের কমন গুলো আমরা বলি ওয়ারফারিন, আর একটা হচ্ছে রিভারক্সাবান। আমাদের দেশে প্রত্যেকটাই আছে, লো মলিকুলার ওয়েট হেপারিন, ওয়ারফারিন, ডেবিগ্যাট্রেন, রিভারক্সাবান, এপিক্সাবান, প্রত্যেকটাই অ্যাভেলেবল বাংলাদেশ। কারণ বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস কোম্পানি, ইউ হ্যাভ টু প্রাউড ফর বাংলাদেশ, কারণ বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো আসলে ইন্টারন্যাশনাল লেভেলের। আমি টোটালি অলওয়েজ আমার দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে প্রমোট করি, কারণ রেয়ার ওষুধগুলো তারা অলওয়েজ অ্যাভেলেবল করে রেখেছেন। আমরা ভাস্কুলার সার্জন যারা আছি, আমরা ওয়ারফারিন পছন্দ করি না, এটার মনিটরিং খুবই টাফ। এটি একটা সময় ভালো ঔষধ এখনো অনেকেই ইউজ করে থাকেন। নন ভাস্কুলার ফিজিশিয়ানস যারা আছেন তারা প্রত্যেকেই ওয়ারফারিনটাকে পছন্দ করেন, বাট ইন্টারন্যাশনাল রিকমেন্ডেশন এখন হচ্ছে তার কিডনি ফাংশন ওকে থাকলে আমরা রিভারক্সাবান দিই। কিডনি ফাংশনে যদি কোনো প্রবলেম থাকে, ইন দ্যাট কেস উই ক্যান ইউজ এপিক্সাবান। রিভারক্সাবান সাধারণত ইজিএফআর 30 নিচে গেলে আমরা দেই না, বাট এপিক্সাবান সেক্ষেত্রে দেওয়া যেতে পারে। বাট আমরা ওয়ারফারিন দেই না যদি না তার কোনো স্পেসিফিক কোনো কন্ট্রা ইন্ডিকেশন থাকে, কারণ এটির মনিটর খুবই ঝামেলাপূর্ণ, কোনো পেশেন্ট এটি মনিটর করতে পারেন না। ইন দ্যাট কেস উই ডিপেন্ড অন রিভারক্সাবান। দিস ইজ বিউটিফুল ড্রাগ এবং এটি কোনো মনিটরিং আলাদা করে লাগে না এবং ইউজুয়ালি এটির কমপ্লিকেশন খুবই কম। সো ইনিশিয়ালি যখন একটা পেশেন্ট ভর্তি হয় ট্রিটমেন্টের জন্য, তখন আমরা প্রথম 5 থেকে 7 দিন তাকে আইভি লো মলিকুলার ওয়েট হেপারিন দিই। এটি আসলে আনফ্রাকশনেটেড হেপারিনও দেওয়া যায়, আবার লো মলিকুলার ওয়েট হেপারিনও দেওয়া যায়, বাট আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন দিই। অনেকে আমরা জানি এটি ক্লেক্সিন নামে পাওয়া যায়, আরো অনেকগুলো নাম আছে। সেই ক্ষেত্রে এই লো মলিকুলার ওয়েট হেপারিন আমরা আইভি দেই ফর দ্য ট্রিটমেন্ট। খেয়াল করে, নট প্রোফাইল্যাক্সিস, ফর দ্য ট্রিটমেন্ট আমাদের প্রোটোকল হচ্ছে 1.5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, যদি তার কিডনি ফাংশন ওকে থাকে। কিডনি ফাংশন যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাকে হেপারিন দিতে হবে। এটাকে আমরা বলি ডিপ ভেন থ্রম্বোসিসের ক্ষেত্রে লো মলিকুলার ওয়েট হেপারিন 1.5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। আর যদি প্রোফাইল্যাক্সিস চিন্তা করি সেই ক্ষেত্রে এটির হাফ ডোজ। আমরা অনেক সময় বলি যে বয়স, ওজন যদি 50-এর নিচে হয় তাহলে 20 মিলিগ্রাম, ওজন যদি 50-এর উপরে যায় 40 মিলিগ্রাম, এটা একটা রাফ হিসাব আছে প্রোফাইল্যাক্সিস এর জন্য। বাট আমরা বলি যে হাফ অফ থেরাপিউটিক ডোজ দিলেই সেটি হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হয় যে ট্রিটমেন্ট, আমি একটু আবার মনে করিয়ে দিতে চাই, একজন পেশেন্ট একুট ডিভিটি ডায়াগনোস আমার চেম্বারে চলে আসছে, হাসপাতালে চলে আসছে, আমার ফ্যাসিলিটিস নাই বাট আমি সন্দেহ করছি, কোনো সমস্যা নাই, তার কিডনি ফাংশন ওকে থাকলে আমরা যদি ব্লাইন্ডলি তাকে 1.5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট ক্লেক্সিন, লো মলিকুলার ওয়েট হেপারিন, আরো অনেকগুলো নাম আছে, অ্যালেক্সা, আরো বাংলাদেশে অনেক কোম্পানি আছে, এগুলো আমরা দেই। তখন 5 দিন আমরা এটি দিয়ে থাকি। 5 দিন পর আমরা ওরালি সুইচ করি, রিভারক্সাবান দিই। রিভারক্সাবান ইনিশিয়ালি আমরা হয়তোবা লিখে নিচ্ছি, মানে আফটার 21 ডেজ, অর্থাৎ প্রথম 21 দিন আমরা 15 মিলিগ্রাম বিডি দেই। 15 মিলিগ্রাম বিডি মানে 30 মিলিগ্রাম পার ডে। 21 দিন পার হয়ে গেলে আমরা 20 মিলিগ্রাম ডেইলি একদম একটানা 6 মাস দেই। 6 মাস দেওয়ার পর আমরা তার কোঅ্যাগুলেশন প্রোফাইল, প্রোটিন সি, প্রোটিন এস, আদার যে কোঅ্যাগুলেশন প্রোফাইল আছে সেগুলো দেখে নেই। যদি কোঅ্যাগুলেশন প্রোফাইল ওকে থাকে দেন উইল স্টপ রিভারক্সাবান, দেন উইল কন্টিনিউ
নর্মাল ট্রিটমেন্ট। আর যদি তার কোগুলেশন প্রোফাইলে প্রবলেম থাকে দেন উইল কন্টিনিউ রিভারক্সাবান লাইফ লং। আমি কারো কোশ্চেন থাকলে নিশ্চয়ই পরবর্তী সেটির অ্যান্সার দিব। এখন আইভিসি ফিল্টার, এই যে ফিল্টারটা দেখা যাচ্ছে ছাতার মতো, এই যে এখানে বোনসের উপরে আইভিসির মধ্যে এটি দেয়া আছে দেখা যাচ্ছে। আর থ্রোম্বোলাইসিসের জন্য আমরা স্ট্রেপ্টোকাইনেজ, ইউরোকাইনেজ, টিপিএ টিস্যু প্লাজমোজেন অ্যাক্টিভেটর সবগুলো ইউজ করি। একটু দামি, একটু স্ট্রেপ্টোকাইনেজ আমরা ইউজ আসলে করি না, ইউরোকাইনেজ এবং টিপিএ এটা আমরা ইউজ করি, একটু বেশ দামি। সো এই যে ক্যাথেটার ডিরেক্টেড থ্রম্বোলাইসিস, যেটি আমি অলরেডি বলে এসেছি, এটার ক্ষেত্রে আমি খুব বেশি ডিটেলসে যাচ্ছি না, কারো কোনো কোশ্চেন থাকলে তখন আমি ডিটেলস যাওয়ার চেষ্টা করবো। আর প্রোফাইল্যাক্সিস যদি আসে, প্রোফাইল্যাক্সিসের ক্ষেত্রে দুটো জিনিস আমরা চিন্তা করি, একটা মডারেট রিস্ক, একটা হাই রিস্ক অফ ডিভিটি। মডারেট রিস্কে কারা? মেজর সার্জারি যদি হয় এবং পেশেন্টের বয়স যদি 40-র উপরে হয়, আদার রিস্ক ফ্যাক্টর থাকে, এটা একজন। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে মেজর মেডিকেল ইলনেস, যেমন হার্ট ফেলিওর, চেস্ট ইনফেকশন, ম্যালিগন্যান্সি, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ আছে, এরা হচ্ছে মেজর রিস্ক অফ ডিভিটি। আর হাই রিস্ক অফ ডিভিটি কারা? হিপ অর নি সার্জারি, মেজর অ্যাবডোমিনাল অর পেলভিক সার্জারি ফর ম্যালিগন্যান্সি অর উইথ হিস্ট্রি অফ ডিভিটি, এটা হচ্ছে হাই রিস্ক এরা পেশেন্ট গ্রুপ, এদের জন্য আমাদের প্রোফাইল্যাক্সিস লাগবে। এবং দেখা যায় যে যদি প্রোফাইল্যাক্সিস না করা হয়, গাইনোকোলজিক্যাল সার্জারির পর 14%, নিউরোসার্জারির পর 22%, এবং অ্যাবডোমিনাল সার্জারির পর 26%, এবং হিপ এবং নি সার্জারির পর 45 to 60% ইনসিডেন্স, হিউজ ইনসিডেন্স। কারণ কি, হিপ এবং নি যদি সার্জারি হয়, পেশেন্ট তো মুভ করতে চায় না, তখন এটির ইনসিডেন্সটা অনেক বেড়ে যায়। সো প্রোফাইল্যাক্সিস আমরা দুভাবে করি। এতক্ষণ আমরা ট্রিটমেন্ট নিয়ে কথা বললাম, এটা খুবই ইম্পর্টেন্ট, দ্যাট ইজ প্রোফাইল্যাক্সিস। একটি কি মেকানিক্যাল প্রোফাইল্যাক্সিস, আর একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল প্রোফাইল্যাক্সিস। মেকানিক্যাল প্রোফাইল্যাক্সিসের ক্ষেত্রে আমরা ওই যে বললাম লো মলিকুলার ওয়েট হেপারিন, এটা সাবকিউটেনিয়াসলি আমরা ওয়ান্স ডেইলি ডোজ দিব, এবং আমরা বেসিক্যালি আমরা আনফ্র্যাকশনেটেড হেপারিন এবং ওরাল হেপারিন আমরা ইউজ করি কম, এবং এটি ইনসিডেন্স কিন্তু একেবারে কমিয়ে দেয়। খুব বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে মেকানিক্যাল প্রোফাইল্যাক্সিস। সেটি যারা কোভিড-19 আক্রান্ত আছেন তাদেরকে করতে হবে। আমাদের প্রত্যেকেরই অপারেশনের পর বা হাসপাতালে ভর্তি পেশেন্টের করতে হবে সেটিকে আর্লি মোবিলাইজেশন। অনেক সময় আমরা বলি না যে অপারেশনের পর আপনার মাকে একটু নড়াচড়া করেছেন, ওরা খেপে যায় রোগীর লোক, কালকে অপারেশন, আজকে নড়াতে বলছে কি, কেমন ডাক্তার, ব্যথা না? আসলে আর্লি মোবিলাইজেশন করলে তার ডিপ ভেন থ্রম্বোসিসের চান্স অনেক কমে যায়। আরেকটা কি, গ্রাজুয়েটেড কম্প্রেশন স্টকিং, এটা একটা স্পেশাল মোজা। অনেকে লিখে দেন ইলাস্টিক স্টকিং, না, আপনাকে গ্রাজুয়েটেড ইলাস্টিক কম্প্রেশন স্টকিং লাগবে। গ্রাজুয়েটেড কারণ সেখানে মাপ থাকে একটা, যে প্রেসারটা পায়ে কতটুকু দিবে, ইউজুয়ালি 30-40 হচ্ছে আমাদের আইডিয়াল ডিভিটির জন্য। আর এটা কি, ইন্টারমিডিয়েট নিউমেটিক কম্প্রেশন ডিভাইস, এটি আসলে আমরা হাত দিয়ে যেমন পা চাপি, এরকম একটা ডিভাইস পাওয়া যায়, ওই ডিভাইস দিয়েও পা চেপে ধরা যায়, এটা আমাদের ডিপার্টমেন্টে অ্যাভেলেবল আছে। এবং মেকানিক্যাল প্রসিডিউরের পাশাপাশি আমরা ফার্মাকোলজিক্যাল মেথডও রাখি। এটা আসলে আর্লি মোবিলাইজেশন বোঝানোর জন্য দেখা হচ্ছে। দেখো, একজন পেশেন্ট তার নড়তে পারছে না, কতগুলো মানুষ মিলে তাকে বসিয়েছে, এবং তিনি যখন বসে থাকতে পারছেন না, পেছনে একজন হেলান দিয়ে তাকে বসিয়েছে। মানে হাউ ইম্পর্টেন্ট দ্য আর্লি মোবিলাইজেশন ইজ। এবং তিনি ভেন্টিলেটরে আছেন, সে অবস্থাতে তাকে এরকম চেয়ারে একটা বসিয়ে দেখানো হয়েছে। আসলে এটা দিয়ে বোঝানো হয়েছে যে হাউ ইম্পর্টেন্ট আর্লি মোবিলাইজেশন ইজ ফর থ্রম্বোপ্রোফাইল্যাক্সিস। এই যে গ্রাজুয়েটেড কম্প্রেশন স্টকিং, এই যে এটা একদম মোজাটা থাকে, ওপেন টো, এই যে আঙ্গুলগুলো খোলা, এই আঙ্গুলের কাছে প্রেসারটা থাকে 40, আর এই উপরে এখানে প্রেসারটা থাকে 30, ফলে আস্তে আস্তে এটাকে ভ্যানাস রিটার্নে হেল্প করে। এটি হচ্ছে যে ডান দিকে, এটি হচ্ছে গ্রাজুয়েট ইন্টারমিডিয়েট নিউমেটিক কম্প্রেশন ডিভাইস। এটি আসলে মেশিনে লাগিয়ে রিমোট কন্ট্রোল দিয়ে চাপ দিলে একটু পর পরে চাপ দেয়, এটি মানুষের হাত দিয়ে চাপ দেওয়ার কাজ করে। এটি হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ থ্রম্বোসিস অ্যান্ড হেমোস্টেসিস, আমরা বাংলাদেশ থেকে রিপ্রেজেন্ট করি, ডিপার্টমেন্ট অফ ভাস্কুলার সার্জারি, ইব্রাহিম কাইডেক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এবং আমরা প্রতি বছর 13 অক্টোবর যে প্রোগ্রাম হয়, আমরা এখানে যদি একটু তাকিয়ে দেখি, সেকেন্ড সারিতে আমার একটা সেলফি ছবি ওরা ওদের কভার ফটোতে দিয়েছিল, আমরা একটু নিজেদের প্রচারের স্বার্থে এটি রেখে দিয়েছি। সো হোমোসিস কি? ডিপ ভেন থ্রম্বোসিস আসলে একটা আন্ডার ডায়াগনোসড একটা থ্রেট, অলওয়েজ একটা আন্ডার ডায়াগনোস থাকে। Patients presented with sudden swelling, redness and pain in the cuff, please be suspicious of DVT. যদি একটা পেশেন্ট হঠাৎ করে তার
সাডেন সোইলিং, রেডনেস এবং পেইন একটা কাপ রিজনে নিয়ে আসে, আমরা যেন প্রথমে একটু ডিভিটিটা সন্দেহ করি। এবং প্রপার যদি আমরা টাইমলি যদি আমরা ট্রিটমেন্ট না দেই, লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন লাইক পালমোনারি এম্বোলিজম কিন্তু হওয়ার চান্স অনেক বেশি। এবং ইউজুয়ালি অ্যান্টিকোয়াগুলেশন দিলে আমরা পালমোনারি এম্বোলিজমটাকে আমরা প্রিভেন্ট করতে পারি, এবং রিস্ক গ্রুপ এবং প্রোফাইলাক্সিসটা যদি আমরা ইনশিওর করি, মর্টালিটি এবং মরবিডিটি অনেকটাই কমে যায়। দ্যাটস ওয়াই আজকে যদি আমরা কোভিড-19 পেশেন্টের কথা চিন্তা করি, প্রত্যেক পেশেন্টকে আমরা বলি 40 মিলিগ্রাম লো মলিকুলার ওয়েট হেপারিন 7 দিন দেওয়ার জন্য। তারপরে যখন সিমটম চলে যাবে, রিভারক্সাবান বাংলাদেশ সরকারের গাইডলাইন অনুযায়ী 10 মিলিগ্রাম 1 মাস, আমরা এটাকে 20 মিলিগ্রাম পর্যন্ত 2 মাস 3 মাস বা তার লেভেল অনুযায়ী আমরা এটাকে বাড়িয়ে দিতে পারি। আজকে আমার মনে হয় যে এ পর্যন্তই। সো থ্যাংক ইউ অল। আমি এখন নিজেকে প্রস্তুত করতে চাই কোনো কোয়েশ্চেন থাকলে সেগুলোর উত্তর দেওয়ার জন্য। আর যদি সেগুলোর উত্তর দিতে না পারি, আমি তথ্য কালেক্ট করে পরে আবার দেওয়ার চেষ্টা করব, কারণ বেসিক্যালি আমি নিজেও খুব একটা জ্ঞানী না, এখনো শিখছি। ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য থাকে যে আমার শেখাটা যাতে আর একটু বৃদ্ধি পায়, সেটাই মূল উদ্দেশ্য থাকে। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, ডোন্ট হেসিটেট টু আস্ক মি। আই এম রেডি টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন্স। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার আপনার কিছুদিন আগে একটা পোস্টের মধ্যে দেখলাম যে আপনি পজিটিভ হয়েছিলেন। এখন আপনার শরীরের শারীরিক অবস্থা কি আর নেগেটিভ স্যাম্পল কি করিয়েছেন কিনা, মানে সেকেন্ড স্যাম্পল কি দিয়েছেন কিনা? আমি সেকেন্ড স্যাম্পল আমি গত শনিবার অর্থাৎ 14তম দিনে আমি সেকেন্ড স্যাম্পল দিই, এবং 14তম দিনেই আমি নেগেটিভ হই। আলহামদুলিল্লাহ রবিবার থেকে আবারও অফিসের কাজ শুরু করেছি, এবং আজকেও আমি একটা বিশাল সে একবার অ্যাওর্টো বাইফেমোরাল বাইপাস করেছিল, পরে ব্লক হয়ে যাওয়ার পরে সেটিকে আবার ফেমোরাল ক্রসওভার বাইপাস করেছিল, ওইটা আবার ব্লক হয়ে গেছে। আজকে আমি আবার ফাইনালি এক্সিলা থেকে ফেমোরাল আর্টারি থেকে পপলিটাল আর্টারি বাইপাস করে এসেছি। আমি যখন প্রেজেন্টেশন নিচ্ছি তখন আমি মেসেজ পেলাম আমার মিসেস, তার গায়ে 101 ডিগ্রি জ্বর। সো আই থিঙ্ক শি ইজ সাসপিশিয়াস। এই জাস্ট আমি লেকচারের মাঝখানে জানতে পেরেছি। দিস ইজ দ্য সিনারিও অফ ডক্টরস অ্যাকচুয়ালি। আচ্ছা স্যার, আসলে কিছু জিনিস জানার দরকার ছিল, মানে আসলে আমার শিওর। আম্মুর জন্যই। সেটা হচ্ছে যে আমার আম্মুর দোনো পায়ে স্কিন কালার চেঞ্জ আসছে, বাট কোনো রকম সোয়েলিং নাই, এবং ডান পায়ে অনেকদিন ধরে ব্যথা ছিল। তো যে কারণে আমরা ফিজিক্যাল মেডিসিন একজন ডক্টর দেখিয়েছিলাম, এবং আমরা ওনাকে মানে জানিয়েছিলাম, আসলে ওই চিটাগং মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিনের হেড কে দেখাইছিলাম। তো উনি জানিয়েছেন যে হ্যাঁ এটা আসলে ওই মানে ফিজিক্যাল মেডিসিনেরই প্রবলেম। এটা ওই মানে আমি ওনাকে বলছিলাম আর কি যে স্যার আমার মানে ডিপ ভেন থ্রম্বোসিসের জন্য খুব ভয় লাগতেছে। তো উনি জিনিসটাকে ওরকম করে মানে বলে নাই যে না এটা ডিপ ভেন থ্রম্বোসিস না, এটা ফিজিক্যাল মেডিসিনের প্রবলেম, তুমি পারলে একটা স্কিনের ডাক্তার দেখাও। তো পরবর্তীতে আমি একজন স্কিনের ডাক্তারও দেখাই, এবং স্কিনের ডাক্তারেরও ট্রিটমেন্ট না হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ওনার স্কিনের ওই মানে কোন রকম চেঞ্জ নাই। বাট স্যার মানে কোন রকম সোয়েলিং নাই, তারপর হচ্ছে পেইনটাও আগের থেকে কমছে। ওই যে ফিজিক্যাল মেডিসিন ওষুধগুলো খাওয়ার পর পেইনটা আগে থেকে কমছে, বাট একেবারে কমে যায় নাই। তো এই জন্যই আসলে মানে এই মানে এখন আসলে ভয় পাচ্ছি আসলে সাথে স্যার। মানে আর আমি দেখলাম পপলিটিয়াল পালস গুলো দেখলাম, ফিমোরাল পালস দেখলাম, এবং আর্টেরিয়াল ডরসালিস পেডিস এর পালসও দেখলাম। তো সবকিছু আমার কাছে নর্মাল মনে হয়েছে স্যার। আসলে আমি কখন আসলে একদম স্পেসিফিক ভাবে সাসপেক্ট করবো, বা কখন আমার আসলে একজন ভাস্কুলার সার্জন দেখানো উচিত হবে? প্রথম কথা হচ্ছে আমার মনে হচ্ছে না ডিপ ভেন থ্রম্বোসিস, একদম ক্লিন কাট। সেকেন্ড হচ্ছে যে অনেকের যদি ডায়াবেটিস থাকে, আমি জানি ডায়াবেটিস আছে কি ওনার? হ্যাঁ জি স্যার, জি স্যার, ডায়াবেটিস আছে। ডায়াবেটিস এবং লং টাইম থাকলে অনেকের পায়ের একটু স্কিন নিচের দিকে চেঞ্জ আসে বিভিন্ন ড্রাগের সাইড এফেক্টের কারণে, প্রেশার বা এগুলোর কারণে আমরা এটা কমনলি পেয়ে থাকি আসে। আমি এটাকে ডিপ ভেন থ্রম্বোসিস বা ভাস্কুলার মনে করতে একেবারেই রাজি না। শুধুমাত্র তাকে যেটা করতে হবে, একটু পাটা যাতে ময়েশ্চার থাকে, এই জন্য লিকুইড প্যারাফিন গোসলের পর এবং রাতে যেন ব্যবহার করা হয়, এটি হচ্ছে আমার দিক থেকে তার জন্য সাজেশন। আর আদার্স ভাস্কুলারের দিক থেকে তার কিছুই লাগবে না, ফিজিক্যাল মেডিসিন যেভাবে চলছে সেভাবে চালাতে পারে। এই ফাঁকে আমি একটু ঘোষণা দিয়ে রাখি, যারা কোনো কোশ্চেন যারা সরাসরি করতে চান চ্যাট বক্সে কোশ্চেন করতে পারেন, অথবা লাইভে যারা দেখছেন তারা যদি কোশ্চেন করেন আমাকে, এক্সিস মেডিকেল স্কুলের কোঅর্ডিনেশন যারা করছেন তারা আমাকে হেল্প করছেন আপনার কোশ্চেন গুলো কালেক্ট করবার জন্য। আসসালামু আলাইকুম স্যার। ইতিমধ্যে কয়েকটা কোশ্চেন। ওয়ালাইকুম আসসালাম লিঙ্কু বিশ্বাস। আমি একটু কয়েকটা কোশ্চেনে নিয়ে আসি। ডক্টর রেখা, মাহফুজ আহমেদ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একজন কোশ্চেন করেছেন ইমরান হোসেন, ডিভিটির সাথে ক্লডিকেশনের কোনো কানেকশন আছে কিনা? ইউজুয়ালি নো।
ক্লডিকেশন পেইন ডিভেন থ্রম্বোসিস আসে না, এটা সাডেন সিভিয়ার একটা সোয়েলিং এবং সেখানে টাইটনেস একটা কিছুটা পেইন থাকে, বাট ক্লডিকেশন পেইন ইউজুয়ালি ডিভিটির সাথে আসে না। তবে হ্যাঁ, কারো যদি ক্লডিকেশন থাকে আর তার যদি ডিভিটি হয়, সেক্ষেত্রে তারা ইস্কিমিয়াটা একটু ইনহ্যান্স হওয়ার ভয় থাকে, কারণ ভেইনটা যখন আর্টারিতে কম্প্রেস করে তখন একটু ইস্কিমিয়াটা আরো বেড়ে যেতে পারে। আমরা মনে হয় যে লিঙ্কু বিশ্বাস, আমরা আপনার দিকে আসতে পারি। জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে গিয়ে ডি ডাইমার নিয়ে। হুম 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 কোশ্চেনটা হচ্ছে গিয়ে যে স্যার ডি ডাইমার সাধারণত আমরা যে রিপোর্টে যে বাড়াটা দেখি আর কি, তো সেখানে হচ্ছে গিয়ে ফিব্রিন ডিগ্রেডেশন এর কারণে বা আপনার ক্লট যে ডিগ্রেডিং হয়, ফিব্রিন ফিব্রিন বা ফিব্রিনোলাইসিস হয়, সেই কারণেই দেখা গেছে ডি ডাইমারটা বেশি দেখায়। তো আমার কথা হচ্ছে যেহেতু এখানে ফিব্রিনোলাইসিস হচ্ছে বা থ্রোম্বোলাইটিক হচ্ছে, তো সেক্ষেত্রে তো মানে আর ক্লট করার কথা না, সেই কারণেই তো ডি ডাইমার বাড়তেছে। স্যার আমি আসলে আমার বোঝাটা ক্লিয়ার কিনা আমি জানি না স্যার, এই জন্য আর কি না, কোশ্চেনটা আমরা করলাম। আসলে এই যে আমরা বলি, আমরা এই জন্যই আমরা ডিডাইমার টাইম বলি একদম আমাদের প্র্যাকটিক্যাল লাইফে। আমরা ভাস্কুলার সার্জারিতে মানে এই কোভিড-19 সময়টা ছাড়া আমরা কখনোই ডিডাইমারটা আমরা দেই নাই। এটা নিয়ে আমাদের এই জন্য খুব বেশি মাথা ব্যথাও নাই, আমরা ডিডাইমার দিই না। আমরা জাস্ট দুটো জিনিস বলি। একটা হলো যে পেশেন্ট যদি আমাকে বলে যে তার পাটা একটু ফোলা আছে, একটা ডুপ্লেস, সিম্পলি একটা ডুপ্লেস করলে আমি 100% নিশ্চিত হই, এবং এটা জানতে নিশ্চিত হতে আমার কাছে যদি পেশেন্ট আসে আমার 3 মিনিট সময় লাগে। সো কেন আমি এই আহ, এই কনফিউশনের মধ্যে আমরা যাব? সে কারণে আমি আসলে এটার পক্ষে না। যারা আজকে আমরা প্রোগ্রামটি এবং আমার লেকচারটি আমরা আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এরকম একটা পেশেন্ট আসলে জাস্ট আমরা প্রেসক্রিপশনে লিখে দিব ডুপ্লেক্স স্টাডি অফ দ্য বোথ ল লিম ভেইনস বা রাইট ল লিম ভেইনস, এটি যদি আমরা দিই তাহলেই এটা আমরা বুঝতে পারবো। এখন আরো কিছু রেয়ার আমি যেমন বলি নেই, যেমন অনেকের আছে যে লেফট সাইডে বেশি হয়, মেথার্নার সিনড্রোম। সেটি কি হয় যে রাইট যে কমন আইলিয়াক আর্টারি, সেটি কিন্তু লেফট আইলিয়াক ভেনের উপর দিয়ে চলে যায়। তো আর্টারি প্রেসারে দেখা যায় যে ওটার অনেকের ক্ষেত্রে আপওয়ার্ড যেতে পারে না, ব্লাডটা একটু স্ল্যাগিশ ফ্লো হয়। সেখানে দেখা যায় যে লেফট সাইডে অনেকের খুব কমনলি ডিফেন থ্রম্বোসিস হওয়ার একটা চান্স থাকে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু ভেনোগ্রাম করে ইজিলি সেখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলে এই ডিভিডিটা ইমপ্রুভ করে যায়। নেক্সট কোশ্চেনে যদি একটু ঝটপটে আমি একটু আসি। আমার একজন লিখেছেন যে আম্মু ডায়াবেটিক হাইপারটেনসি পেশেন্ট, উনি বিকেলবেলা হাঁটার পর লেগ মাসেল ক্র্যাম্পিং হয়, যেটা ম্যাসেজ করলে সাবসাইড করে, এটার কি ডায়াগনোসিস হতে পারে স্যার? সেই ক্ষেত্রে ইমরান হোসেনকে আমার সাজেশন হলো আপনাকে প্রথমেই পালস গুলো কনফার্ম হতে হবে যে ওনার পালস গুলো ঠিক আছে কিনা। যদি ওনার পালস ঠিক থাকে তাহলে আর টেনশন করবার দরকার নাই। সেই ক্ষেত্রে নিউরোলজিক্যাল কোনো ক্লোডিকেশন হচ্ছে কিনা এটি আসলে খেয়াল করতে হবে। পায়ের সেন্সেশন ঠিক আছে কিনা এটি আসলে দেখাতে হবে। যদি পায়ের পালস কম থাকে বা বোঝা না যায় বা কনফিউশন থাকে, সেক্ষেত্রে একটা ডুপ্লেস করে দেখা যেতে পারে। আর যদি বলে ডুপ্লেস বলে যে না ওকে সিগনিফিকেন্ট কোনো লেশন নাই, সেক্ষেত্রে আমরা একজন নিউরোমেডিসিন দেখাবো। আর সিগনিফিকেন্ট লেশন মনে করলে সেই ক্ষেত্রে একজন ভাস্কুলার সার্জনকে দেখিয়ে নেওয়া ভালো হবে। আরো কিছু কোশ্চেন আছে, আমি একটু ঝটপট তাদের কোশ্চেন গুলো নিয়ে আসি। লো মলিকুলার ওয়েট হেপারিন রিভারক্সাবানের সাইড ইফেক্ট গুলো কি কি স্যার? ইয়েস, লো মলিকুলার ওয়েট হেপারিন সাইড ইফেক্ট একটা হচ্ছে ব্লিডিং টেন্ডেন্সি হতে পারে, যেটি লো মলিকুলার ওয়েট হেপারিন বা হেপারিনে বেশি হয়। হেপারিনের ক্ষেত্রে সুবিধা হলো কি অ্যান্টিডট প্রোটামিন আছে, যদি কারো খুব লাইফ থ্রেটেনিং ব্লিডিং হয় প্রোটামিন দিলে সেটি কমে আসবে। কিন্তু রিভারক্সাবান ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট গুলোর ক্ষেত্রে কিন্তু এই যে অ্যান্টি ডট কিন্তু নাই। দ্যাটস ওয়াই কিন্তু ডায়াগনোসড কোভিড পেশেন্টের ক্ষেত্রে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট নিষেধ, কারণ তার যদি ডিআইসি ডেভেলপ করে ম্যাসাকার হয়ে যাবে। সে কারণে আমরা যেটার অ্যান্টিডট আছে হেপারিন আমরা দিতে বলি। আর যদি সে মেনোরেজি হয়, আমি একটা পেশেন্ট পেয়েছি, যদি মেনোরেজি হয় আমাকে তো অবভিয়াসলি এটা থেকে সরে আসতে হবে। সেই ক্ষেত্রে আমাকে হয়তোবা ডোজ কমিয়ে নিয়ে আসতে হবে, অথবা আলটিমেটলি আমাকে এটাকে স্টপ করে দিতে হবে, কারণ পেশেন্টের রিস্ক বেনিফিট চিন্তা করে আমাকে ম্যানেজ করতে হবে। স্যার এক্সারসাইজ করা কি যায়? অ্যান্ড স্যার যদি যায়, এক্সারসাইজ করা যায় তাহলে কোন টাইপ অফ এক্সারসাইজ করতে হয়? আমি জানি না এক্সারসাইজ করা যায় বলতে তিনি কি বোঝাচ্ছেন। কোভিড-19 সময় এক্সারসাইজ যদি, হ্যাঁ, ঘরের মধ্যে লাইট হাঁটাহাঁটি করতে হবে, একটু উঠা বসা করতে হবে, হাইপোটেনশনের চান্স থাকে, বেশি এক্সারসাইজ কিন্তু এই ক্ষেত্রে নিষেধ। আর যে কোনো পেশেন্টকে আর্লি মোবিলাইজ করতে হয় অপারেশনের পর, তাতে তার ডিভিটি হওয়ার চান্স অনেকাংশে কমে যায়।
জেট লেগ, লং ফ্লাইট, লং ট্রাভেল থেকে ডিভিটি হতে পারে কি? হোয়াট প্রিকশন শুড বি টেকেন? হ্যাঁ, আমি তো বললাম ওই যে ইকোনমি ক্লাস সিনড্রোম, ওখান থেকেই তো লং ফ্লাইট থেকে হয়। সেই ক্ষেত্রে আমরা বলি যে আপনি কিছুক্ষণ পর পর অ্যাঙ্কেল জয়েন্টের এক্সটেনশন ফ্লেকশন এইভাবে মুভ করবেন। এবং আমি যেটা করি কাপ মাসেলে একটু চাপ দিই, কারণ কাপ মাসেলে তো পেরিফেরাল হার্ট বলি। সো কাপ মাসেলে একটু চাপ দিলে সেটা কিন্তু প্রোফাইলেক্সিস হয়ে যায়। যা আমি করি প্রতি ঘন্টায় একটু পায়ের অ্যাঙ্কেল গুলোকে এক্সটেনশন ফ্লেকশন করি এবং কাপ মাসেলে একটু চেপে দেই, তাতে ডিভিটি হওয়ার চান্স একেবারেই কমে যায়। এটি আসলে সাজেশন। Sir, is IVC filter permanent or removable? If permanent, then is there any chance of complication? IVC filter permanent না, এটি রিমুভ করা যায়। রিমুভ করা যায়, কখনো কখনো আসলে দেখা যায় যে এটা স্টাক হয়ে থাকে আওরটার ভেনা কেবার সাথে, তখন আসলে এটি রিমুভ করা ঝামেলা হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু ওপেন করতে, আমি অলরেডি দুটো ওপেন করেছি, কারণ তার একদম স্টক হয়েছিল। এটি একটা বিগ অপারেশন অ্যাকচুয়ালি। তবে বেশিরভাগ সময় এটি স্মুথলি বের করে নিয়ে আসে। এটি পার্মানেন্ট না, টেম্পোরারি। আরো কয়েকটা কোশ্চেন আমরা নিতে চাই। আসসালামু আলাইকুম স্যার। জি, শাফিন একজন কোশ্চেন করেছেন, ডান পায়ে 2 সপ্তাহ ধরে রেস্টিং পেইন হচ্ছে, উল্লেখ্য 2014 থেকে নি জয়েন্টের পেছনে ফুটবল বারের পিন ঢুকে গেছিল, নিজ হাতে বের করেছিলাম, এরপর থেকে নামাজে বসলে জয়েন্টের পেছনে ব্যথা হতো খুব। এখন এটি আসলে ফিজিওথেরাপি আপনাকে নিতে হবে। ইউ শুড গো ফর এ ফিজিয়াট্রিস্ট, ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট আপনি দেখাবেন, তাতেই হবে। হ্যাঁ, কে জানি আমাকে সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম, মাহফুজ আহমেদ। জি স্যার। স্যার, নরমালি একটা পেশেন্ট আসলে মানে তাকে ইনস্ট্যান্টলি কিছু ইন্সপেকশন অথবা কিছু করে তাকে বোঝার উপায় আছে যে তার ডিপ ভেইন থ্রম্বোসিস, অথবা নরমালি সেই পেশেন্টটা মানে আমাদের কি কমপ্লেইন দিবে অথবা আমি তো কয়েকবারই বলেছি, আমি রিপিট করি, সেটা হলো যে আমাদের কাছে যেটা পেশেন্ট কমনলি আসে, স্যার ভালো ছিলাম 4 দিন আগে, মানে হঠাৎ কথাটা ইউজ করবে তারা, হঠাৎ করে তার পাটা ফুলে একদম টাইট হয়ে গেছে, ভাঁজ করতে পারছে না। কারো কারো ক্ষেত্রে এত বেশি নাও থাকতে পারে, তিনি অনেক পরে এসছেন। আমরা যদি তার কাপ মাসেলটা ধরি না, ধরলে মনে হয় যে একদম টাইট লাগছে। দুই পাশের যদি কাপ মাসেল ধরি, হাতে ধরলেই বোঝা যায় যে একটু টাইট লাগছে। এখন সবাই তো ভাস্কুলার সার্জনদের মতো এক্সপার্ট না। আমরা যেটা সবাইকে সেই ক্ষেত্রে আমরা সাজেশন দেই যে আপনার চেম্বারে বা আপনার জীবদ্দশায় যদি কোনো একজন পেশেন্ট এসে হঠাৎ করে বলে যে আমার পাটা কেন জানি একটু টাইট লাগছে, একটু ফুলে গেছে, একটু ধরেন, আপনি ধরে দেখলেন যে পাটা না বেশ টাইট, এই ক্ষেত্রে আমার ডুপ্লেস করার টাইম নাই বা ডুপ্লেস করার লোক নাই। আমি যদি ব্লাইন্ডলি তাকে একটা ক্লেকজেন দিয়ে দিই, এটা তার জন্য একটা অ্যাওয়ার্ড হবে, কারণ এটা তাকে লাইফ থ্রেটেনিং পালমোনারি এম্বোলিজম থেকে সেভ করবে। 2 দিন পরে আমি টেস্ট করে দেখলাম ডিভিটি নাই, নো ইস্যু, আমি তো তাকে একটা সেভ করলাম, এটা তার জন্য ক্ষতিকর না। বাট যদি আমি না দেই, 2 দিন দেরি করি, তার কিন্তু ডিলে হয়ে গেল, এবং এটি কিন্তু তার ব্যাক করার চান্স অনেক বেশি কম। এবং যত বেশি ডিলে পেশেন্ট প্রেজেন্ট করবে, ইউজুয়ালি 15 দিনের পরে ক্লেকজেন বা যাই দেয় না কেন অতটা রেসপন্স করে না, ততদিন অর্গানাইজ থ্রম্বাস হয়ে যায়। সেক্ষেত্রে এটির আসলে খুব একটা রোল হয় না। সো আমি সাজেস্ট করি যে আপনাদের প্র্যাকটিস লাইফে যদি কোনো একজন পেশেন্ট আসে বলে যে হঠাৎ করে তার পাটা ফুলে গেছে, অনেক ফুল, আবার রেড হয়ে গেছে, একদম ফুলে গেছে, রেড হয়ে গেছে, গায়ে জ্বর, সেক্ষেত্রে সেলুলাইটিস মাথায় নিতে হবে। যেমন আমার কাছে আজকে একজন পেশেন্ট ভর্তি হয়েছে, 21 দিন ধরে সে তার পাটা রেডনেস, জ্বর ছিল। এটি একটা কোভিডেরও ফিচার, যদিও সেলুলাইটিস অনেকটা ডিভিটির কাছাকাছি অবস্থা নিয়ে আসে। এখন তখনও যদি আমি ক্লেকজেনটা দিয়ে দেই, লো মলিকুলার ওয়েট হেপারিনটা দিয়ে দেই, ইজিলি কিন্তু আমি তাকে সেভ করলাম। এখন যদি রং হয় যে হ্যাঁ পরে দেখা গেলো ডিভিটি নাই, মানে সোজা খাঁটি বাংলায় হুদাই দিয়েছি, তাতে খুব একটা লস নাই, কারণ যদি হয়ে থাকতো তার জন্য এটি সাপে বর হয়ে যেত। সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা চেষ্টায় রাখা উচিত। স্যার আরেকটা হলো যে স্যার, ডিপ ভেইন থ্রম্বোসিস কি টোটালি প্রিভেনশন সম্ভব? আর এটা কি সেকেন্ড টাইম হওয়ার চান্স আছে স্যার? যে প্রোফাইলেক্সিস লং টাইম নিচ্ছে, নেওয়ার পরে সে এটা বন্ধ করে দিচ্ছে প্রোফাইলেক্সিস, এরপর সেকেন্ড টাইম আবার হয়েছে, এরকম কি কোনো চান্স আছে? প্রথম কথা হলো যে সেকেন্ড টাইম হওয়ার চান্স হিউজ, দ্যাটস ওয়াই থ্রম্বোপ্রোফাইলাইসিস লাইফ লং লাগবে যদি তার কোঅ্যাগুলেশন প্রোফাইলে প্রবলেম থাকে। আর প্রথম কথা হলো যে মেডিকেল সায়েন্সে তো অ্যাবসলিউট বলে কিছু নাই যে আমি প্রোফাইলাইসিস দিলেই এটি আবার হবে না। প্রোফাইলাইসিস দেওয়ার পরও মর্টালিটি, মরবিডিটি দুটোই হতে পারে, তবে সেই চান্সটা, রেটটা খুবই কম। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর কোনো কোয়েশ্চেন? আমি একটু আমার মেসেঞ্জার গ্রুপটা একটু চেক করি আর কোনো কোয়েশ্চেন আছে কিনা। না, আমার মনে হয় আর কোনো কোয়েশ্চেন নেই। আপনাদের কারো কোয়েশ্চেন থাকলে আমার মনে হয় যে আমরা শেয়ার করতে পারি। স্যার না আসসালামু পারলে আলাইকুম আমি স্যার। যদি পরবর্তীতে, ইয়া
স্যার আমার রিলেটিভ সম্পর্কে একটা স্যার কোশ্চেন করতে চাচ্ছিলাম। হ্যাঁ প্লিজ। স্যার উনি হচ্ছে ফুলবাড়িয়া সরকারি কর্মচারী হসপিটালের আইসিইউ তে ছিল। তো ওইখানে অ্যান্টিকোয়াগুলেন্ট রেগুলারলি দেওয়া হইতো, নাভির চারপাশ দিয়ে ইনজেকশন করা হইতো। তো 1 মাস পরে যখন ওনাকে রিলিজ দিল, এখন তার স্যার ওরালি বা এমনি কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট দেয় নাই, এবং পেশেন্টের অবস্থা মোটামুটি আর কি, অতটা স্টেবল বলা যাবে না। তো এটা স্যার কি কারণে স্যার, মানে কি আর হবে না? করোনা পেশেন্ট ছিল। সে কি ডায়াগনোসড? জি স্যার, সে ডায়াগনোজ কোভিড-19 পেশেন্ট ছিল। মানে কোভিড-19 পেশেন্ট ছিল কিন্তু কোনো ডিভিটি হয়নি। স্যার 1 মাস তো থ্রম্বোপ্রোফিল্যাক্সিস পেয়েছে বললো। হ্যাঁ হ্যাঁ, 1 মাস পেয়েছে, কিন্তু এখন দেয় নাই, না বলছে যে সেক্ষেত্রে ডিপিটি খুব একটা জরুরি না, জরুরি না। বাংলাদেশ সরকার 28 মে যে গাইডলাইনটি আছে সেখানে 1 মাসই বলা আছে। এটি ভেরি করে তার যদি ওরকম কোনো সিগনিফিকেন্ট কোনো ফ্যাক্টর না থাকে, এনাফ, 1 মাস এনাফ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে 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 ওকে। আর কেউ? ওকে দেন আমরা মনে হয় লিভ করতে পারি। আমি সবার কাছে দোয়া চাই, একদম প্রার্থনায় থাকতে চাই। আসসালামু আলাইকুম সবাই জি হামিম প্লিজ। স্যার, আপনি আবার কবে ক্লাস নেবেন? আমার ইচ্ছা আছে যে প্রতি বৃহস্পতিবার রাত 10টায় আমি থাকবো ইনশাল্লাহ। আমি যদি সুস্থ থাকি, অন্য কোনো বড় বিপদ না হয়, আমি অবশ্যই প্রতি বৃহস্পতিবার রাত 10টায় এই ভাস্কুলার রিলেটেড ডিজিজ গুলো নিয়ে আমি শেয়ারিং এ থাকবো। থ্যাংক ইউ স্যার। রেগুলারলি স্যার অনেক ভালো লাগছে ক্লাস করে স্যার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমারও যে সুবিধা হলো যে মোটামুটি একটু অল্প আলাপ করেই আমি শেষ করতে চাই, খুব বেশি গভীর নলেজে নাই, যাইতেও পারি না। আমি মনে করি যে যারা আজকে দেখলাম, যে কোনো কোশ্চেন থাক, সেটা যত কঠিনই হোক, যদি কেউ কোশ্চেন করে থাকে আমি চেষ্টা করবো অফলাইনে গিয়েও সেটা অ্যান্সার দেবার জন্য। আর একটু বলে রাখি, আমার রিকোয়েস্ট সেটি হলো যে বাংলাদেশ বা আমাদের এই অঞ্চলে ডিভিটি বা ডিপ ভেন থ্রম্বোসিস বা পালমোনারি এম্বোলিজম এটি খুবই কমন। আমরা বেশিরভাগ সময় বলি যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এর পেছনে আসলে পালমোনারি এম্বোলিজম আছে, আর কোনো রোগ নাই। কোভিড-19 এর জন্য লাইনে দাঁড়িয়ে আছে, সাডেন সে কলাপস করে গেল, নাক মুখে ফেনা বের হয়ে গেছে, ডেফিনেটলি সেইটা আনডায়াগনোজ ডিভিটি ফলোড বাই পালমোনারি এম্বোলিজম ফলোড বাই সাডেন ডেথ। সো যতগুলো সাডেন ডেথের কথা আমরা মনে করি তার মধ্যে অনেকগুলো হচ্ছে পালমোনারি এম্বোলিজম। সো দিস ইজ নট রেয়ার ডিজিজ ইন বাংলাদেশ। সেকেন্ড হচ্ছে, আমি যেই প্রফেশনে যেই শাখায় বিশেষজ্ঞ হই না কেন, উইদাউট ডিপ ভেন থ্রম্বোসিসের একটা নলেজ, বেসিক একটা নলেজ ছাড়া আমার প্র্যাকটিস লাইফও হবে না, আমার পরীক্ষাগুলোতে পাস হবে না। সো আমরা যেন এটা নিয়ে রেগুলার পড়ালেখা করি। কিছুটা গাইডলাইন, কিছুটা তথ্যে একটু হেরফের হবে, ঘুরে ফিরে একই হেরফের। যেমন কেউ বললো যে 1.5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট না দিয়ে আমি 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট বিডি দিব, নো ইস্যু। এটি এরকম ভিন্নতা আসতে পারে, তবে ঘুরে ফিরে এটাই আসলে ট্রিটমেন্ট। সবার কাছে আমি ফাইনালি আল্লাহ হাফেজ বলে নেই। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া। আসসালাম। স্যার আরেক কিছু কোশ্চেন ছিল আমাদের কমেন্ট সেকশনে। আরেকটা স্যার কোশ্চেনটা ছিল যে ডিফারেন্ট থ্রম্বোসিসের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো যদি আপনি একটু ক্লিয়ার করতেন। ওকে, ওই যে একটা বললাম যে ডিপ ভেন থ্রম্বোসিসের ক্ষেত্রে কতগুলো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আসে। একটা যেমন আমরা খুব কমনলি পাই সেটা হচ্ছে সেলুলাইটিস। সেলুলাইটিস হলে যেটা বলে, সে আগে বলে যে আমার আগে জ্বর এসেছিল। এটা হচ্ছে ডিপ ভেন সেলুলাইটিসের ক্ষেত্রে প্রথম ফিচার। সে বলে যে আমার জ্বর এসছে, জ্বরের সাথে সাথেই দেখি যে আমার পাটা লাল হয়ে যাচ্ছে, এবং পাটা ধরলে দেখা যায় একটা রেডনেস পুরো, মানে যেটা ডিভিডিতে হালকা রেডিশ থাকবে বাট রেডনেসটা পুরো টোটালি থাকে না। এবং যদি সেলুলাইটিস এর পাটা ধরা হয় দেখা যাবে যে অত টাইট না, একটা টাইট যে ফিলিংসটা ওইটা আসলে ওরকম থাকে না। সেলুলাইটিসে কিছুটা সোলেন থাকে, অতটা টাইট থাকে না। আর অবভিয়াসলি পেশেন্টের একটা জ্বর থাকে, হয় আগে বা পরে একটা জ্বর থাকবেই, ডিভিডির ক্ষেত্রে এটি থাকে না। আর একটা আমরা কমনলি পেয়ে যাই, সেটা হলো যে যেমন একটা পেশেন্টের হয়তো তার রেনাল ফেইলরটা ডেভেলপ করেছে এবং একটা টার্মিনাল স্টেজে আছে সিকেডির, সেক্ষেত্রে তার পাটা ফোলা কমনলি আমরা পেয়ে যাই। এখন যেমন যেমন ড্রাগ এডিক্ট যারা, কিংবা যাদের ব্রেইনে যারা রিপিটেডলি ইনজেকশন নেয়, তাদের ক্ষেত্রে যেটা ওখানে ফাইব্রোসিস হয়ে যায়, ফাইব্রোসিস হয়ে ব্যাকফ্লো তেমন হয় না, তখন দেখা যায় যে তার পা গুলো একটু ফোলা থাকে। এটা একটা ডিডির মধ্যে আসতে পারে। খুব কমন একটা ডিডি, সেটি হচ্ছে লিমফেডেমা
অনেকে লিমফেডেমা পাওয়া যায়, লিমফেডেমার পেশেন্ট গুলোকে দেখতে ডিভিটির মতো প্রেজেন্ট করে, বাট সেটা গ্র্যাজুয়ালি সোয়েলিং হয় এবং নন পিডিং একটা ইডিমা থাকে। সাধারণত ফুড সারফেসটা একদম এরকম একটা কনভেক্স একটা সোয়েলিং থাকে ফুটে, এবং চাপ দিলে কখনোই বসে না। এটা দেখলে আমরা ইজিলি ডায়াগনোসিস করতে পারি। আর ডায়াগনোসিস ডিডিটা কনফার্ম করবার জন্য আমরা ডুপ্লেক্স স্টাডি করি। ডুপ্লেক্স করলে দ্যাট ইজ অলমোস্ট শিওরেস্ট টেস্ট এন্ড গোল্ড স্ট্যান্ডার্ড। আরেকটি কোশ্চেন এসছে যে ডিভিটি এর লং লাস্টিং কোনো ইফেক্ট কি থাকে স্যার আফটার ট্রিটমেন্ট? ইয়া আমরা সবসময় যখন ডিভিটি একটা পেশেন্ট আসে তখন যদি বলে যে হ্যাঁ আপনি কি 24 আওয়ার্স এর মধ্যে এসেছেন, দেন আমার ইনজেকশন লো মলিকুলার ওয়েট হেপারিন আপনাকে অলমোস্ট 100% কিওর করবে। আপনি যত দেরিতে আসবেন আপনার 100% কিওর হবে না। কিন্তু তার যেটা হয় আস্তে আস্তে তার কিন্তু থ্রম্বাস অর্গানাইজড হয়ে থাকে, সাইড দিয়ে কিন্তু ব্লাড ফ্লো হয়, এটাকে আমরা বলি রিক্যানালাইজেশন। অর্থাৎ 3 মাস 4 মাস পরে তার রিক্যানালাইজেশন হয়, সোলিংটা অনেক কমে আসে। কিন্তু তার তো ওই যে ভালভ গুলো ড্যামেজ হয়ে যাওয়ার একটা চান্স থাকে যারা লেট প্রেজেন্টেশন থাকে, তার ক্ষেত্রে ওই যে পোস্ট থ্রোম্বোটিক সিনড্রোম তৈরি হয়। দেখা যায় যে তার পাটা কালচে হচ্ছে, তার পাটাতে ভেরিকোসিটি ডেভেলপ করছে, তার পায়ে ঘা হতে পারে, অল্পতের পাটা ফুলে যেতে পারে। দিজ আর কল পোস্ট থ্রোম্বোটিক সিনড্রোম। এগুলো ইউজুয়ালি 100% কিউরেবল না, লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এগুলো থেকে কিছুটা ইমপ্রুভ করা যায়। সো কারো যদি ডিভিটি হয় এবং লেট প্রেজেন্টেশন হয় তাকে আমরা বুঝিয়ে দেই যে আপনাকে সারা জীবন শোয়ার সময় পা উঁচু, লং স্ট্যান্ডিং অ্যাভয়েড করা, ওয়েট কন্ট্রোলে রাখা এবং প্রয়োজনে ঔষধ গ্রহণ করা। আমরা তাকে কখনো কখনো ডাফলন, স্যাংরিল, হেমোরিভ, পাইলস স্টপ এগুলো দিয়ে থেকে ভ্যানোটনিক ড্রাগ এগুলো দিলে তার সোলিংটা কিছুটা ইমপ্রুভ করে। গ্রাজুয়েটেড কম্প্রেশন স্টকিং দেই আমরা, অয়েল বেসড ময়েশ্চার ক্রিম ইউজ করতে বলি কখনো কখনো এগুলো কাউন্টার করবার জন্য, বাট এটি লাইফ লং মায়ের ফোলা ভাবটা থেকে যেতে পারে। কোশ্চেন আর দেখছি না, পার্মানেন্ট বিদায় মনে নেয় যে আপাতত 7 দিনের জন্য। ওকে, থ্যাংক ইউ অল, আসসালামু আলাইকুম। স্যার।